আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞার মামলা সম্পর্কে আমরা আজকে বেশ ভালো কিছু তথ্য জানতে যাচ্ছি, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা বলতে আমরা কি বুঝি, নিষেধাজ্ঞা কত প্রকার, কি এসব জানব কোন কোন পরিস্থিতিতে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞার আদেশ দিয়ে থাকেন এবং কোন কোন মুহূর্তে বা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার যে আদেশটি বিজ্ঞ আদালত দিবেন না। এছাড়াও আপনাদের এই লাইভে আপনারা যদি কোনো প্রশ্ন করে থাকেন বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো প্রথমেই নিষেধাজ্ঞা কি, আমরা এ বিষয়ে একটু কথা বলি। নিষেধাজ্ঞা হলো মূলত আদালতের একটি আদেশ, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো একটি কাজ করতে বলা হয় অথবা করতে নিষেধ করা হয়। যে কাজটি করলে বা করা থেকে বারিত না থাকলে একটি অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে পারে। এটাকে যদি আরেকটু আপনাদের সহজভাবে বলতে চাই, তাহলে বলতে হবে যে নিষেধাজ্ঞা হচ্ছে বিচার বিভাগীয় একটি কার্যক্রম, যার মাধ্যমে নির্দিষ্ট কোনো পক্ষকে নির্দিষ্ট কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়। আবার বলতে পারেন যে কোনো কিছু করা থেকে মামলার পক্ষগণকে বিরত রাখা বা মামলা করার পরে কোনো পক্ষের কোনো কাজের দ্বারা পরিবর্তিত কোনো সম্পত্তিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার যে আদেশ, এই আদেশগুলোকে আমরা নিষেধাজ্ঞা বলে থাকি। এই যে নিষেধাজ্ঞা সংক্রান্ত আমাদের দেশে যেই প্রচলিত আইন, এই আইনের ধারণাটি মূলত রোমান আইনের চর্চা থেকে তাদের ন্যায়সঙ্গত প্রতিকার, যেটাকে আমরা আইনের ভাষায় বলে থাকি ইকুইটেবল রিলিফ, তাদের এই ন্যায়সঙ্গত প্রতিকারের চর্চা থেকে উৎপত্তি হয়। অতঃপর এটা ইংলিশ কোর্ট এর মাধ্যমে বিকশিত হয় এই আইনটা, যে ইনজাংশনের আইন, এই আইনটা বিকশিত হয়। এবং আপনারা জানেন যে আমরা এই পৃথিবীর একটা সময় ছিল যে সম্পূর্ণ পৃথিবীটাই ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। একটা সময় আমরাও ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত ছিলাম এবং এখনও আমাদের দেশে যে আইন আপনারা দেখতে পান বা দেখে থাকেন, বেশিরভাগ আইনই কিন্তু ওই যে ব্রিটিশ রেজিম থেকে আমাদের দেশে চর্চা হয়ে আসছে। তারপরে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন রাষ্ট্র গঠন করেছি, কিন্তু আমাদের এখনও শুধু আমরা না, পৃথিবীর বিভিন্ন দেশেই সেই আইনের চর্চাই হয়ে আসছে। আচ্ছা, নিষেধাজ্ঞা কি সেটা আমরা জানলাম। আমার বেশ কিছু দর্শক আমাদের আইনের শিক্ষার্থী, তাদের জন্য নিষেধাজ্ঞার একটা সংজ্ঞা আমি বলতে চাই। এটা বলেছিলেন লর্ড হালসবেরি। তার মতানুসারে an injunction is a judicial process whereby a party is ordered to restrain from doing or to do a particular act or thing। অর্থাৎ নিষেধাজ্ঞা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া, যার মাধ্যমে আদেশ করা হয় কোনো পক্ষকে কিছু করতে অথবা কিছু করা থেকে বিরত থাকতে। এখন যদি আমরা নিষেধাজ্ঞার প্রকারভেদ বলতে চাই, তাহলে বলতে হবে নিষেধাজ্ঞা যেই আইনগুলোতে আমরা দেখতে পাই, আইনের উদ্ধৃতি অনুসারে আমরা মূলত 3 ধরনের নিষেধাজ্ঞার কথা জেনে থাকি বা শুনে থাকি। যদিও 5 প্রকারের নিষেধাজ্ঞার সম্পর্কে আপনারা, প্রধানত 3 প্রকার, কিন্তু 5 ধরনের নিষেধাজ্ঞা সম্পর্কে আপনারা বিভিন্নভাবে শুনে থাকবেন বা জেনে থাকবেন। তো এগুলো হচ্ছে প্রধানত যেই
দুটি প্রকার, সেই দুটি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা। এবং তৃতীয় যেই প্রকারটির কথা বলেছি সেটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন বা আদেশমূলক নিষেধাজ্ঞা। আর সর্বমোট যে পাঁচ ধরনের নিষেধাজ্ঞার কথা আমরা শুনে থাকি সেগুলো হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা নাম্বার 1, অথবা ইংরেজিতে যেটাকে বলে টেম্পোরারি ইনজাংশন। নাম্বার 2 চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পার্মানেন্ট বা পারপিচুয়াল ইনজাংশন। তারপর হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, যেটা অ্যাড ইন্ট্রিম ইনজাংশন হিসেবে বলা হয়ে থাকে। রয়েছে নিষেধমূলক নিষেধাজ্ঞা অর্থাৎ প্রহিবিশনারি ইনজাংশন। এবং সর্বশেষ হচ্ছে আদেশমূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন। এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা বিষয়টার সম্পর্কে এর সংজ্ঞা দেয়া আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 53 ধারায়। এই ধারাটিতে যা বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন। টেম্পোরারি ইনজাংশন ক্যান অনলি বি গ্রান্টেড by the decree made at the hearing and upon the merits of the suit. The defendant is thereby perpetually enjoined from the ascertain of a right or from the commission of an act which would be contrary to the right of the plaintiff. অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে সেই রূপ নিষেধাজ্ঞা যাহা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে, মামলার যে পর্যায়ে তাহা মঞ্জুর করা যাইতে পারে এবং দেওয়ানি কার্যবিধি দ্বারা তাহা নিয়ন্ত্রিত। অর্থাৎ এখানে দেখবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার যেই সংজ্ঞা আমরা পেয়ে গেছি যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা একটা নির্দিষ্ট সময়ের জন্য মঞ্জুর করা হবে। এটা হতে পারে একটা আদালতের কোনো একটা মামলা চলাকালীন রয়েছে, সেই মামলার সংশ্লিষ্ট সম্পত্তি সংক্রান্ত নিষেধাজ্ঞা যদি এরকম হয়ে থাকে, হতে পারে এটা পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত, অথবা পরবর্তীতে যদি এটার কোনো শুনানি থেকে থাকে সেই চূড়ান্ত শুনানি হওয়ার আগ পর্যন্ত, বা এই ধরনের যে কোনো একটা সময়কালীন বেঁধে দেওয়া হবে, সেটাকেই আমরা মূলত অস্থায়ী নিষেধাজ্ঞা বলে থাকি বা অস্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে জেনে থাকি। তারপর রয়েছে আপনার স্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এটা সাধারণত চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা তর্কিত বিষয়ে যদি কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে সেটার চূড়ান্ত শুনানি অন্তে দেওয়া হয়ে থাকে সকল মেরিট কাগজপত্র ডকুমেন্টস সব কিছু দেখে। এটা অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 54 ধারায়। এই ধারাটিতে বলা আছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়। যদি আমরা আইন অনুসারে পড়ে যাই তাহলে এটা এরকম দাঁড়ায়, এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বা এই অধ্যায়ে উল্লেখিত অন্যান্য বিধানের অধীন আবেদনকারী সপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা তা প্রকাশ্য হোক বা অনুমতি হোক ভঙ্গ করাকে নিরোধ করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। এটা কখন মঞ্জুর করবে? যেখানে আপনার প্রতিবাদী বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার, অর্থাৎ যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তিনি বাদীর মানে যে মামলাটি করেছে তার সম্পত্তির জিম্মাদার, সেই ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। তারপর খ নম্বরে বলা হয়েছে যেখানে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নেই। অর্থাৎ যদি নিষেধাজ্ঞার আবেদনটি মঞ্জুর না হয় তাহলে যেই ক্ষতি হবে সেই ক্ষতিটা নিরূপণ করার মানদণ্ড নেই। অর্থাৎ এটাকে আর্থিক মানদণ্ডে বা কোনো মানদণ্ডে এটার ক্ষতি কতটুকু ক্ষতি হয়েছে এটা নিরূপণ করা সম্ভব হচ্ছে না যখন পরিস্থিতিটা এইরকম থাকবে। গ নম্বরে বলা হয়েছে যেখানে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা তাহার পর্যাপ্ত প্রতিকার করা যাবে না। অর্থাৎ
এমন অনেক কিছুই ঘটে থাকে যেখানে আমাদের একটা ক্ষতি হয়ে গেলে সেটা টাকার অঙ্কে বা অর্থের অঙ্কে বা কোনো কিছুর বিনিময়ে সেই ক্ষতির পূরণ করা যাবে না। ধরুন আপনি একজন সামাজিক গণ্যমান্য ব্যক্তি একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সেই অনুষ্ঠানে আপনি একজন স্বনামধন্য শিল্পী উপস্থিত থাকবেন মর্মে আপনি পুরো এলাকাতে মাইকিং করিয়েছেন। তো আপনার যেই দিন আপনার অনুষ্ঠানের জন্য নির্ধারিত, সেই দিন ঘটনাক্রমে ধরুন যে সেই গায়ক সাহেব অন্য কোনো একটা অনুষ্ঠান থেকে অফার পেয়েছেন আরও বেশি টাকার বিনিময়ে সে ওইখানে গান গাইতে পারবে, এই ধরনের একটা সুযোগ তৈরি হয়েছে। তো এই সুযোগ তৈরি হওয়ার পরে গায়ক বা শিল্পী করলেন কি, যে আপনার সাথে ফোনে জানালেন যে আপনার প্রোগ্রামে থাকতে পারবেন না, অথচ আপনি তো এখানে এটা মাইকিং করে পুরো এলাকাকে জানিয়েছেন। এটা আপনার একটা সামাজিক সম্মান মর্যাদার বিষয়। তো সেই ক্ষেত্রে যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রেও আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন যে এই শিল্পী অন্য কোথাও এই সময়ে গান গাইতে পারবে না, এই ধরনের আপনি নিষেধাজ্ঞাও চাইতে পারবেন। তো ঘ নম্বরে বলা হয়েছে যে যেখানে এমন সম্ভাবনা থাকে যে অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, অর্থাৎ মানদণ্ড আছে যে অর্থের মানদণ্ডে আপনি এটাকে বিচার করতে পারেন কতটুকু ক্ষতি হয়েছে, কিন্তু এই ক্ষতি যে আপনার পূরণ হবে অর্থ দিয়ে, সেই ধরনের কোনো নিশ্চয়তা বা যখন সম্ভাবনা থাকে না, তখন বিজ্ঞ আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারেন। 5 নম্বরে হচ্ছে বা 9 নম্বরে যেখানে বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য ইনজাংশন প্রয়োজনীয়। বিচার বিভাগীয় কার্যক্রম অর্থাৎ কোনো মামলার কোনো প্রক্রিয়ায় কোনো জটিলতা নিরসন হবে, এই ধরনের কোনো পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা বিজ্ঞ আদালত দিতে পারেন। এখন আপনাদের সাথে আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পেতে বাদীকে বিজ্ঞ আদালতে কি বিষয়ে প্রমাণ দিতে হবে বা বিজ্ঞ আদালতের কোন কোন বিষয়ে সন্তুষ্টি অর্জন করতে হবে। সেটা হচ্ছে বাদীর প্রাইমা ফেসি কেস থাকতে হবে। প্রাইমা ফেসি কেস কি? প্রাইমা ফেসি কেস হচ্ছে আপাত দৃষ্টে যে আপনার দাবি তার সাপেক্ষে কিছু প্রমাণ, ডকুমেন্টস যা দেখলেই মনে হয় যে না আপনার দাবিটি সঠিক এবং আপনি নিষেধাজ্ঞা পেতে পারেন। অর্থাৎ আপনার এটাকে বলতে বোঝায় যে আপনার দাবি, ধরেন যে আপনি জমিতে নিষেধাজ্ঞা চাইলেন, জায়গা জমির নিষেধাজ্ঞা চাইলেন, সেক্ষেত্রে আপনার জমির ডকুমেন্টস, প্রপার ডকুমেন্টস, শেষ পর্যন্ত খাজনা খারিজের কাগজ, এগুলো হচ্ছে আপনার প্রাইমা ফেসি কেস ক্রিয়েট করবে এবং অন্যের যে আপনার এখানে নিষেধাজ্ঞা ভঙ্গের যে একটা সম্ভাবনা রয়েছে, এইগুলাও বিজ্ঞ আদালতকে উপস্থাপন করতে হবে, বোঝাতে হবে, বিজ্ঞ আদালতের সন্তুষ্টি অর্জন করতে হবে যে আবেদনকারীর অপূরণীয় ক্ষতি হবে এই নিষেধাজ্ঞা যদি মঞ্জুর না করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলছি। ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অর্থাৎ সুবিধার ভারসাম্য, এই নিষেধাজ্ঞার আবেদনটি মঞ্জুর করলে কতটুকু বাদীর ক্ষতি হবে, এর বিপরীতে যদি মঞ্জুর না করা হলে প্রতিবাদী অর্থাৎ যার বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি মঞ্জুর করা হলো তার কতটুকু ক্ষতি হবে, এটার একটা ভারসাম্য বিজ্ঞ আদালত বিচার করবেন। তারপর ডিলে ডিফেটস জাস্টিস, আমরা একটা বহুল প্রচলিত প্রবাদ সম্পর্কে জেনে আসছি। ডিলে ডিফেটস জাস্টিস অর্থাৎ বিলম্ব ন্যায়পরায়ণতাকে নষ্ট করে। বিজ্ঞ আদালত দেখবেন যে এখানে কতটুকু বিলম্ব করা হয়েছে এই নিষেধাজ্ঞার আবেদনে, এই বিষয়টির উপরও বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ করবেন
এবং বলা হয়েছে যে ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান মোতাবেক বাদী চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেছেন এবং মামলাটি যদি এমন প্রকৃতির হয় যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যদি না হয়, তাহলে বাদীর এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলাটি ব্যর্থতায় পর্যবসিত হবে, অথবা আপনারা বলতে পারেন যে এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলাটি যেই উদ্দেশ্যে করা হয়েছিল এই উদ্দেশ্যটি ব্যাহত হবে। এই সমস্ত ক্ষেত্রে বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করবেন। এই ছিল মূলত স্পেসিফিক রিলিফ অ্যাক্টে। এছাড়া যখন নিষেধাজ্ঞার কোনো বিষয়ে বিজ্ঞ আদালত কোনো সিদ্ধান্ত নেন, তখন বিজ্ঞ আদালত আমাদের দেওয়ানি কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১ এবং ২ বিধিতে যে সকল নিয়ম বলা আছে এগুলো অনুসরণ করে নিষেধাজ্ঞার মামলা মোকদ্দমা বা এই বিষয়গুলো পরিচালিত করে থাকেন। তো এই দেওয়ানি কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১ বিধিতে কি বলা আছে? বলা আছে যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। এখানে বলা আছে যে ক্ষেত্রে কোনো মোকদ্দমার শপথনামা দ্বারা বা অন্য কোনো উপায়ে প্রমাণিত হয় যে কোনো মোকদ্দমার অন্তর্ভুক্ত কোনো সম্পত্তি মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক বিনষ্ট বা ধ্বংস বা হস্তান্তরিত হইবার বা ডিক্রি কার্যকর করিবার জন্য অন্যায়ভাবে বিনষ্ট হইবার আশঙ্কা আছে। এখানে কয়টি পয়েন্ট এসেছে? কোনো মোকদ্দমার অন্তর্ভুক্ত কোনো সম্পত্তি মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক, অর্থাৎ মামলার একটা সম্পত্তি মামলার একটা পক্ষ দ্বারা এটা ধ্বংস হতে পারে, বিনষ্ট হতে পারে বা হস্তান্তরিত হতে পারে, অথবা সামনে ডিক্রিটা হলে এই ডিক্রি জারিতেও এটা একটা সমস্যা সৃষ্টি করতে পারে। যখন এ ধরনের পরিবেশ সৃষ্টি হয় তখন বিজ্ঞ আদালত চাইলে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটি মঞ্জুর করতে পারেন। অর্থাৎ একটা মামলার চলমান প্রক্রিয়ায় কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটি মঞ্জুর হয়। ২ নাম্বার অর্থাৎ খ বিধিতে বলা রয়েছে, উপবিধিতে বলা রয়েছে ১ খ, প্রতিবাদী তাহার পাওনাদারকে প্রতারিত করিবার উদ্দেশ্যে তাহার সম্পত্তি অপসারণ অথবা হস্তান্তর করিবার হুমকি বা ইচ্ছা প্রকাশ করিতেছে। অর্থাৎ যার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে তিনি যে পাওনাদার অর্থাৎ বাদীর যেই পাওনাটা এটাকে না দেওয়ার জন্য সম্পত্তি অপসারণ অর্থাৎ বিক্রি বা যে কোনোভাবে যদি এটা মুভেবল প্রপার্টি হয় সেটাকে অন্যত্র সরিয়ে নেওয়ার এই ধরনের একটা চেষ্টা করছেন, এই ক্ষেত্রেও কিন্তু বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটি মঞ্জুর করতে পারেন। তারপর বলা আছে সেক্ষেত্রে আদালত উক্ত কাজ রোধ করিবার জন্য আদেশ দিয়া অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করিতে পারে, অথবা মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি বিনষ্ট, ধ্বংস, হস্তান্তর, অপসারণ বা সমর্পণ স্থগিত করিবার উদ্দেশ্যে আদালত যেই রূপ উপযুক্ত মনে করে সেই রূপ আদেশ দিতে পারে। মানে যে আদালত যেই কাজ রোধ করিবার জন্য বা যেই কাজটি থামানোর জন্য এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করতে পারে, সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে এই সম্পত্তিটা ধ্বংস না হয়, অপসারিত না হয়, একবার শেষ পর্যন্ত যাতে এটা যেমন আছে তেমনটাই থাকে, এই উদ্দেশ্য নিয়েও এই উদ্দেশ্যটা বাস্তবায়নের লক্ষ্য নিয়েও বিজ্ঞ আদালত চাইলে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা মঞ্জুর করতে পারে। তো দীর্ঘ সময় আলোচনা করলাম নিষেধাজ্ঞা নিয়ে। এই বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন বা কিছু জানার থাকলে যোগাযোগ করতে পারেন মেসেজের মাধ্যমে বা জানাতে পারেন আমাদেরকে এই ভিডিওতে কমেন্ট করে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আমি অ্যাডভোকেট নিয়ামুস সালেহ মিশুক, জজ কোর্ট গাজীপুর। আপনাদের দোয়ায় রাখবেন, আপনাদের দোয়া ভালোবাসা কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।